এবার সিলেটে এনসিপির গাড়ি বহরে হামলা ভাঙচুরের অভিযোগ। আওয়ামী আমলের পুনরাবৃত্তি করছে বিএনপি কর্মীরা, মন্তব্য নাহিদ ইসলামের। সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। তীব্র গ্যাস সংকটে রান্না নিয়ে বিপাকে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ভোগান্তি, উৎপাদন সক্ষমতা হারাচ্ছে শিল্পাঞ্চল, লোকসানে কারখানা মালিকরা। ভারতে আধার কার্ড প্রস্তুত ছিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। সীমান্তে অপেক্ষায় ছিল একটি গ্রুপ, 4 মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে। স্বাগত এখন জনপথে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই বিএনপির কর্মীরা এনসিপির ওপর হামলা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলার জবাবে তিনি একথা বলেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে তিনি আরও বলেন, বর্তমান সরকার সংস্কার চায় না। দেশে নতুন কোনো রাজনৈতিক কোনো শক্তির উত্থান ঘটুক বর্তমান সরকার চায় না, তাই বারবারই এ ধরনের ঘটনা ঘটছে। এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি মুখ না খোলারও ঘোষণা দেন তিনি। এর আগে দুপুরে সিলেটের গোলাপগঞ্জে দলটির জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে ইট পাটকেল এবং ডিম নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দেয়। এনসিপির দাবি, যুবদল এবং ছাত্র দলের নেতা এবং কর্মীরা এই হামলা চালিয়েছেন। এই অগণতান্ত্রিক পরিস্থিতি বিগত 16 বছর দেখেছি, যেখানে সরকারের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, যেখানে বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, জবাবদিহিতা নিশ্চিত করা। সাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ঢুকলাম, আমরা যে আয়োজন দেখলাম প্রশাসনের, মনে হচ্ছে এখানে বিশাল একটা মারামারি যেন হয়ে যাবে। এটার জন্য যারা সন্ত্রাস করে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে এই এত নিরাপত্তার প্রয়োজন হয় না। মানুষ মারার এই ঠিকাদারি তারেক রহমান নিছে কিনা এটা তারেক রহমান বলা উচিত। যদি নেয়, ছাত্রদলকে যদি এভাবে সন্ত্রাসী পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, যদি তার দলকে তারেক রহমান কন্ট্রোল না করতে পারে, তাহলে বলুক যে আমি সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী ক্যাডার পাল্টেছি, ছাত্রদল আমার সন্ত্রাসী ক্যাডার, তারা হামলা করবে, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন। এদিকে এনসিপি বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দুপুরে ঝিনাইদহে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। জামায়াত এবং এনসিপির সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। গ্যাস সংকটে সবচেয়ে বেশি সংকটে পড়েছে শিল্প খাত। বাধ্য হয়ে গ্যাসের বদলে ডিজেল দিয়ে চালু রেখেছে শিল্প কারখানাগুলো। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি সময় মতো রপ্তানি আদেশ সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেকেই আবার ঝুঁকি নিয়ে যানবাহনে যুক্ত করছে এলপিজি সিলিন্ডার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বেলা পড়ে এলেও দীর্ঘ অপেক্ষার ক্লান্তির ছাপ সিএনজি চালক আনোয়ার হোসেনের চোখে মুখে। কাঁধে ঋণের বোঝা, পরিবারের 6 সদস্যের ভরণ পোষণ আর মহাজনের জমা বকেয়া বাড়তে থাকা খাতাটায় খানিকটা কাটছাট করতেই অপেক্ষা তার।
ময়মনসিংহের বেগুনবাড়ি এলাকা থেকে নগরীর দীঘার কান্দা বাইপাস এলাকায় গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তিনি। মুক্তাগাছা জামালপুর রোডে যেখানে ৩০০ টাকার গ্যাস নিয়ে সিএনজি চালাতেন, সেখানে ৫০ থেকে ৮০ টাকার গ্যাসের জন্য অপেক্ষা তার। কখন গ্যাস পাবেন তাও যেন অনিশ্চিত। সকালবেলা বাইরে হয়ে দেওয়া যায়, সারাদিন গ্যাসের পিছনে জায়গা, সারাদিন যাওয়া যায় 100 টাকার গ্যাস পাই, 300-400 টাকা কামাই করি, মালিকরেও 200 দিন লাগে, এনতে আবার নিজে করো 200 নিয়ে চলা তখন কষ্টই। এদিকে সাভারে আবাসিক এলাকা থেকে শিল্প কারখানা ও সিএনজি স্টেশন সবখানেই গ্যাসের স্বল্পতায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দিনের অধিকাংশ সময় চুলায় আগুন না থাকায় বাধ্য হয়ে কাঠ কিংবা বৈদ্যুতিক চুলায় রান্না করছেন অনেক পরিবার। সবচেয়ে বেশি সংকটে পড়েছে শিল্প খাত। অনেকে বাধ্য হয়ে গ্যাসের বদলে ডিজেল দিয়ে চালু রেখেছে শিল্প কারখানা। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি সময় মতো রপ্তানি আদেশ সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কলকারখানাগুলোতে ঠিকভাবে গ্যাস পাচ্ছে না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। বাসায় রান্না করতে পারতেছে না, এই যে এখন হচ্ছে বাহিরে এসে আমাদের খাবার খাইতে দিতে হচ্ছে। 7টার পর থেকেই গ্যাসের খুবই স্বল্পতা, এটা সমাধান হওয়া জরুরি। অন্যদিকে গ্যাস সংকটে নেত্রকোনার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তির শিকার জেলার 15,000-এর বেশি সিএনজি চালিত যানবাহন। ফলে বিকল্প জ্বালানিতে অতিরিক্ত টাকা ব্যয় করেই চলছে যানবাহনগুলো। অনেকেই রান্নার এলপিজি সিলিন্ডার যানবাহনের সাথে সংযোগ করে ঝুঁকি নিয়ে চালাচ্ছে যানবাহন। একটা বোতল আপনার 1600 টাকা লাগে, 1600 টাকাতে তো সবাই চালাইতে পারতেছে না, যে কারণে আপনার মিনিমাম 3000 গাড়ি বন্ধ। কবে চালু হইব কিংবা কি সমস্যা সেই বিষয়ে এরকম জানতে পারতেছি। দ্রুতই গ্যাস সংকটের সমাধান করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। শাহানা জাহান, এখন। ভারতের আধার কার্ড নিয়ে সীমান্ত পার হওয়ার প্রস্তুতি ছিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। তাকে রিসিভ করতে ভারতের সীমান্তে অপেক্ষাও করছিল একটি গ্রুপ। খুব অল্প সময়ে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নেওয়া এই সন্ত্রাসী সবসময়ই প্রচলিত নেটওয়ার্কের বাইরেই থাকত বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে জোড়া খুনসহ একাধিক হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ 13টি মামলা পেয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। কিছুদিন ধরে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে আতঙ্কের নাম ডেভিড ইমন। খুব অল্প সময়ে অপরাধ জগতের প্রথম সারিতে চলে আসে তার নাম। চট্টগ্রাম জুড়ে বড় সাজ্জাদ বাহিনীর নেটওয়ার্ক পরিচালনা থেকে শুরু করে হত্যা, চাঁদাবাজি সবকিছুতেই তার উপস্থিতি। সম্প্রতি চট্টগ্রামের এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে এককালীন 2 কোটি টাকা চাঁদা ও প্রতি মাসে 10 লাখ টাকা দাবি করে নতুন করে আলোচনায় আসে সে। অবশেষে বুধবার ভোরে যশোর থেকে 4 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেফতার করে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার জানান, ভারতে আধার কার্ড প্রস্তুত ছিল সন্ত্রাসী ডেভিড ইমনের। তাকে রিসিভ করতে ভারতের সীমান্তে অপেক্ষা করছিল একটি গ্রুপ। আটকের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ দেশীয় অস্ত্র। অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে তাকে। নজরদারিতে রয়েছে সন্ত্রাসী রায়হান সহ গ্রুপের অন্য সদস্যরা। ডেভিড ইমন সহ আরো 3 জন, মানে সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের টিমটা পিছনেই ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরো যে 3 জন আছে সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়। আধিপত্য জানাতে একের পর এক রক্তক্ষয়ী ঘটনা ঘটায় ইমন। 2025 সালের মার্চে বাকলিয়ার জোড়া খুনের মূল কারিগর ছিল সে। এর মাত্র 2 মাসের ব্যবধানে মে মাসে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ডেও সরাসরি নেতৃত্ব দেয় ইমন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত 13টি মামলা পেয়েছে পুলিশ। ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। অবশেষে পুলিশের হাতে বন্দী হয়ে থামল এই দুর্ধর্ষ অস্ত্রবাজের অপরাধ যাত্রা। তবে সাজ্জাদ বাহিনীর বাকি সদস্যদের নির্মূল করা এখন আইনশৃঙ্খলা বাহিনীর মূল চ্যালেঞ্জ।
কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটানো সহ ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং দক্ষ মানব সম্পদ তৈরি সহ প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, 1 মাস পিছিয়ে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। চট্টগ্রামে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং এইচএসসি পরীক্ষা শেষ না হওয়ায় প্রতিযোগিতা পেছানো হয়েছে। 9 বা 10 সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টুর্নামেন্টে দেশব্যাপী 40,231 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী অংশগ্রহণ করবে। 180 মিলিয়ন যে আমাদের জনসংখ্যা রয়েছে, আমরা বিশ্বের দরবারে ক্রীড়ামোদী বানিয়ে আমাদের ন্যায্য হিস্সা আমরা পাবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ দিয়ে আমরা তাদেরকে আরও উৎসাহিত করব, আরও প্রতিযোগিতামূলকভাবে আমরা তাদেরকে সৃজনশীল খেলোয়াড় হিসেবে আমরা তাদের তৈরি করব। 2026-27 অর্থ বছরের জন্য 647 কোটি 53,85,000 টাকার বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের হলরুমে বাজেট ঘোষণা করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় তিনি জানিয়েছেন, বাজেটে কোনো কর বৃদ্ধি করা হয়নি। নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট নির্মাণে বরাদ্দ রাখার পাশাপাশি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য একটি মার্কেট নির্মাণের কথাও জানিয়েছেন তিনি। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, নারী এবং শিশু বান্ধব স্মার্ট মহানগরী গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। নতুন করে কোনো কর আরোপ ছাড়াই 2026-27 অর্থ বছরের জন্য 1060 কোটি টাকার বেশি বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। প্রস্তাবিত এই বাজেটে 130 কোটি টাকার বেশি উদ্বৃত্ত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন প্রশাসক অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান। বাজেটে মোট আয় ধরা হয়েছে 1060 কোটি 99 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে 930 কোটি 75 লাখ টাকা বেশি। এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি, তবে ছাদ বাগান করা হোল্ডিং মালিকরা বিদ্যমান 27% কর ছাড়ের পাশাপাশি অতিরিক্ত 2% কর ছাড় পাবেন। বাজেটে রাস্তা এবং ড্রেন নির্মাণ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ পরিবেশ সংরক্ষণ এবং তথ্য প্রযুক্তি নির্ভর নাগরিক সেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমানো এবং অপারেশনাল কার্যক্রম গতিশীলতা আনতে খালি কন্টেইনার বন্দর এবং বেসরকারি ডিপোর বাইরে রাখতে চায় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে এনবিআরকে 2 দফা চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফোর্স শিপমেন্ট রুখতে খালি কন্টেইনার বন্দরের বাইরে নিতে চায় শিপিং এজেন্টরা। যদিও ডিপো মালিকদের সংগঠন বিগডা বলছে, খালি কন্টেইনার অন্য কাজে অপব্যবহারের ঝুঁকি এবং রাজস্ব সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিস্তারিত দেখুন হাজেরা শিউলির প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে আমদানি হওয়া পণ্যের 70 থেকে 80% বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেওয়া হয়। পণ্য ডেলিভারির পর কন্টেইনার খালি হলে সিংহভাগ চলে যায় বেসরকারি 23টি কন্টেইনার ডিপোতে। এছাড়া রফতানি পণ্য নিয়ে কিংবা খালি অবস্থায় প্রতিদিন পুনরায় জাহাজীকরণ করা হয় 2 থেকে 3,000 কন্টেইনার। বছরে 7 থেকে 8 লাখ টিউএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর, যা মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় 20 থেকে 25%। আমদানি বেশি খালি কন্টেইনার নিতে ডিপোগুলোর দেরি কিংবা জাহাজীকরণ কম হলে অনেক সময় বন্দরের ইয়ার্ডে অতিরিক্ত খালি কন্টেইনার জমে যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট কিংবা কোনো কারণে পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেইনার জট হয়। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। খালি কন্টেইনার বেশি জমলে চাপে পড়ে বেসরকারি ডিপোগুলো। গড়ে প্রতিদিন 55 থেকে 60 হাজার টিউএস খালি কন্টেইনার থাকে বেসরকারি ডিপোতে।
এনবিআর এর বিধান অনুযায়ী বন্ডেড এরিয়া হিসেবে শুধু বন্দর ও ডিপোগুলোই আমদানি ও রফতানি পণ্যবাহী কন্টেইনার ও খালি কন্টেইনার সংরক্ষণ করতে পারে। এ অবস্থায় প্রতিবেশী দেশের উদাহরণ টেনে বন্দরে জট কমানো ও কাজে গতিশীলতা বাড়াতে শিপিং এজেন্টের ব্যবস্থাপনায় খালি কন্টেইনার সংরক্ষণের অনুমতি দিতে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বন্দর। খালি কন্টেইনারগুলো যদি আমরা বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি পাই, তাহলে আমাদের বন্দরের অভ্যন্তরে বন্ডেড এরিয়ার ক্যাপাসিটি আরো বৃদ্ধি পাবে। ফলে আমাদের বর্তমান যে ইয়ার্ড ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি ব্যবহার করে আরো অধিক পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। বন্দরে থাকা খালি কন্টেইনার নিয়ে টেনশনে থাকে শিপিং এজেন্টরা। অনেক সময় ইয়ার্ডে জমে থাকা খালি কন্টেইনার না জানিয়েই সিঙ্গাপুর, কলম্বো বা ভিন্ন কোনো বন্দরগামী জাহাজে তুলে দেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তি ও আর্থিক ক্ষতি হয়। তাই শিপিং এজেন্টরাও চায় খালি কন্টেইনার বন্দরের বাইরে রাখতে। দুইটার ভিতরে সমন্বয় করতে না পেরে আমার এমটি কন্টেইনার যেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি সেটা আবার ফোর্স লোড করে দিয়ে দিচ্ছে। তাতে করে ওই কন্টেইনারের পিছনে এক্সট্রা পয়সা খরচ করা হচ্ছে এবং বন্দরকেও আমি অতিরিক্ত চার্জ দিচ্ছি। যদিও ডিপোর কর্মকর্তারা বলছেন খালি কন্টেইনার বন্দর বা ডিপোর বাইরে থাকলে বিক্রি বা অন্য কাজে ব্যবহার হতে পারে। তাই খালি কন্টেইনারের অপব্যবহারের ঝুঁকি ও রাজস্ব সুরক্ষার বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আইসিডি স্থাপনের বিদ্যমান নীতিমালার শর্ত শিথিল করে শুধু খালি কন্টেইনারের জন্য পৃথক ডিপো করতে চায় তারা। সার্বিক বিবেচনায় কাস্টম হাউস খালি কন্টেইনারগুলোকে বন্ডেড আইটেম হিসেবে বিবেচনা করে বন্ডেড জায়গাগুলোতে এটা সংরক্ষণের অনুমতি দিয়েছে। এখন নন বন্ডেড করে দিলে অপারেশনাল সুবিধা হবে, এটাও সত্যি কথা। ডিপোগুলোর উপরও কিছুটা চাপ কমে যাবে। পণ্য বোঝাই কন্টেইনারের পাশাপাশি বছরে প্রায় 13 লাখ টিওএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে 23টি বেসরকারি ডিপো, যা ডিপোগুলোর আয়ের বড় উৎস। বন্দরের চিঠি পাওয়ার কথা স্বীকার করে কাস্টমস কর্মকর্তারা জানান এনবিআর এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। নোয়াখালীর কবিরহাটে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ নামে এক যুবকের নামে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নোয়াখালীর নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। এজাহারে জানা যায় 2025 সালের ডিসেম্বরে স্থানীয় খাস মন্ডুলিয়া বাজারে ভুক্তভোগীকে ধর্ষণ করে অভিযুক্ত। পরে প্রাণনাশের হুমকি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে সে। সম্প্রতি ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সে 7 মাসের অন্তঃসত্ত্বা। পরে ধর্ষণের ঘটনা জানাজানি হলে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে ভুক্তভোগীর মা। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।